একবার কল্পনা করা যাক বিজ্ঞানের একটা যুগান্তকারী আবিষ্কার কিভাবে সাহিত্যের পুরো গতিপথ পাল্টে দিতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই চমকপ্রদ বিষয়টি নিয়েই কথা বলবো। আমরা দেখব চার্লস ডারউইনের বিবর্তনবাদের প্রবল ধাক্কা কিভাবে মহান ভিক্টোরিয়ান ঔপন্যাসিক টমাস হার্ডির সাহিত্যের জগৎকে আক্ষরিক অর্থেই একেবারে নতুন রূপ দিয়েছিল। বিজ্ঞান যে শুধু ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের মনস্তত্ত্ব আর সাহিত্যের ক্যানভাসেও কতটা গভীর দাগ কাটে, আজকের আলোচনাটি ঠিক তারই এক অসাধারণ গল্প। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের এই যাত্রার মূল ধাপগুলো। ডারউইনের বৈজ্ঞানিক বিপ্লব, মানবতার অবনমন, হার্ডির উপন্যাসের জীবন্ত প্রকৃতি, বংশগতির ফাঁদ এবং সবশেষে এক উদাসীন বিশ্বে আমাদের নৈতিকতার অবস্থান। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমাদের আজকেরই পুরো আলোচনাটি জোহানেসবার্গ ইউনিভার্সিটির স্টেফানি এফ আনিকের চমৎকার একটি গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গবেষণাটি খুব নিখুঁতভাবে কঠিন বিজ্ঞানের সাথে সাহিত্যের এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করেছে। তো প্রথমেই আসা যাক ডারউইনের সেই বৈজ্ঞানিক বিপ্লবের কথায়, যেখানে আমরা দেখব বিবর্তনের ধারণাটি আসলে কিভাবে বিবর্তিত হল। ডারউইনের তত্ত্বটি কিন্তু হঠাৎ করেই একদিন আকাশ থেকে পড়েনি। খেয়াল করলে দেখা যাবে ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটলের নিখুঁত প্রকৃতির স্কেল থেকে শুরু করে ১৮০০ দশকের শুরুতে ল্যামার্কের ধারণা এবং তারপর ১৮৩০-এর দশকে লায়েলের ভূতাত্ত্বিক পরিবর্তনের তত্ত্ব সবকিছুই ধীরে ধীরে একটি মঞ্চ তৈরি করছিল। লায়েল যখন প্রমাণ করলেন যে পৃথিবী আমাদের ধারণার চেয়েও অনেক বেশি প্রাচীন, ঠিক তখনই ১৮৫৯ সালে ডারউইনের অরিজিন অফ স্পিসিস যেন সেই প্রস্তুত মঞ্চে এসে চূড়ান্ত রূপ লাভ করল। বংশবৃদ্ধি করো, পরিবর্তিত হও, সবচেয়ে শক্তিশালীদের বাঁচতে দাও এবং দুর্বলদের মরতে দাও। ডারউইনের এই কথাটির মানে কি দাঁড়াচ্ছে? তিনি আসলে একটি নির্মম টিকে থাকার প্রক্রিয়ার সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। প্রকৃতি এখানে সম্পূর্ণ উদাসীন, সে কারো প্রতি পক্ষপাতিত্ব করে না, কেবল যোগ্যতমরাই এখানে টিকে থাকার অধিকার পায়। এই নির্মম এবং নির্মোহ সত্যটি সেকালের ভিক্টোরিয়ান সমাজের ভিত্তিমূলে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল। বিজ্ঞানের এই ধাক্কা সমাজকে কিভাবে বদলে দিল সেটাই আমরা দেখব আমাদের দ্বিতীয় ধাপে, মানবতার অবনমন এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একবার লক্ষ্য করলে দেখা যায় ডারউইনের আগে মানুষের দৃঢ় বিশ্বাস ছিল যে তারা মহাবিশ্বের ঠিক কেন্দ্রে অবস্থান করছে, তারা হলো ঈশ্বরের শ্রেষ্ঠ সেরা জীব। কিন্তু ডারউইন পরবর্তী বিশ্বে কি হল? সেই নতুন বাস্তবতায় মানুষকে আক্ষরিক অর্থেই পাথর, গাছপালা আর নিম্নস্তরের প্রাণীদের সমকক্ষে নামিয়ে আনা হল। মানুষ হঠাৎ করে উপলব্ধি করল যে তারা প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে কোনো বিশেষ সৃষ্টি নয়, বরং তারা এই বিশাল প্রকৃতিরই একটা সাধারণ অংশ মাত্র। আর ঠিক এই রূঢ় উপলব্ধি থেকেই জন্ম নিয়েছিল এজ অফ ডাউট বা সন্দেহের যুগ। যুগের পর যুগ ধরে চলে আসা প্রাচীন বিশ্বাসগুলোকে বিজ্ঞান যখন সরাসরি চ্যালেঞ্জ করতে শুরু করল, তখন মানুষের মনে এক অদ্ভুত শূন্যতা আর তুচ্ছতার অনুভূতি তৈরি হল। এই বিশাল উদাসীন মহাবিশ্বে নিজেদের আসল অবস্থান নিয়ে ভাবতে গিয়ে সে সময়ের অনেকেই এক গভীর সাংস্কৃতিক বিষণ্ণতায় নিমজ্জিত হয়েছিলেন। বিজ্ঞানের এই প্রভাব সাহিত্যে কিভাবে পড়ল সেটাই জানা যাবে তৃতীয় অংশে, টমাস হার্ডির জীবন্ত প্রকৃতি এবং সাহিত্যের জটিল প্রাকৃতিক জাল। ঠিক এই বৈজ্ঞানিক বাস্তবতার যুগেই টমাস হার্ডি তার সাহিত্যের জগৎ গড়ে তুলেছিলেন। ডারউইন প্রকৃতির একটি জটিল লতাপাতা ঘেরা তীর বা এনট্যাঙ্গলড ব্যাংক এর মাঝে প্রাণের বিশালতা এবং আন্তঃসংযোগ দেখতে পেয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন কিভাবে প্রতিটি উদ্ভিদ, পাখি বা পোকা বেঁচে থাকার জন্য একে অপরের ওপর নির্ভরশীল। বিস্ময়কর ব্যাপার হল, হার্ডিও তার লেখায় প্রকৃতিকে ঠিক এভাবেই শক্তির একটি অত্যন্ত জটিল এবং প্রাণবন্ত জাল হিসেবে ফুটিয়ে তুলেছিলেন। তার ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড উপন্যাসের একটি জলাভূমির বর্ণনার কথা একবার মনে করা যাক। সেখানে পচা পাতা, গাছের গুঁড়ি থেকে গজিয়ে ওঠা ছত্রাক দিয়ে তিনি যে পরিবেশ তৈরি করেন তা কিন্তু কেবল একটি সুন্দর নিষ্ক্রিয় পটভূমি নয়, এটি একটি জীবন্ত শ্বাস-প্রশ্বাস নেওয়া এবং বলা যায় কিছুটা ভীতিকর বিবর্তনীয় পরিবেশ, যেখানে টিকে থাকার জন্য জীবনের প্রতিটি উপাদান প্রতিনিয়ত লড়ে যাচ্ছে। সবচেয়ে দারুণ ব্যাপার হল, হার্ডি তার লেখায় মানুষের শ্রেষ্ঠত্বের তথাকথিত অহংকারকে একেবারেই সরিয়ে দিয়েছেন। ডারউইন বন্য প্রাণীদের যেভাবে পর্যবেক্ষণ করতেন,
হার্ডের চরিত্রগুলো ঠিক একইভাবে তাদের পরিবেশের সাথে মিশে যায়। টেস যেমন বুনো ঝোপের মধ্যে বিড়ালের মতো চুপি চুপি হাঁটে, কিংবা এলফ্রেড খরগোশের মতো ছুটে পালায়। হার্ডি যেন খুব সচেতনভাবেই তার চরিত্রগুলোকে বৃহত্তর প্রাণীজগতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই উপস্থাপন করেছেন। এবার আমরা প্রবেশ করব চতুর্থ ধাপে, বংশগতির ফাঁদ, যেখানে জৈবিক নিয়তিবাদী হয়ে ওঠে চূড়ান্ত ট্র্যাজেডি। হার্ডি যে শুধু ডারউইনের প্রাকৃতিক পরিবেশই ধার করেছিলেন তা কিন্তু নয়। মানব জীবনের ট্র্যাজেডি বোঝাতে তিনি বংশানুক্রমের ধারণাকেও দারুণভাবে ব্যবহার করেছিলেন। তার উপন্যাসগুলোতে বংশগতি আক্ষরিক অর্থে একটি ফাঁদ। প্রাচীন বংশধারা থেকে শুরু করে পারিবারিক ত্রুটির পুনরাবৃত্তি, সব মিলিয়ে এটি এমন এক অনিবার্য জৈবিক প্রক্রিয়া যা শেষ পর্যন্ত একটি মর্মান্তিক পরিণতির দিকেই ঠেলে দেয়। টেস অব দ্য ডারবারভিলসে টেসের প্রাচীন অভিজাত রক্তধারা আসলে কোনো আশীর্বাদ নয়, বরং এটি তাকে বাধ্য করে তার পূর্বপুরুষদের ভুলের পুনরাবৃত্তি করতে। এটি এমন এক চক্র যেখান থেকে পালানোর কোনো পথ নেই। টেকরেসের সেই হৃদয় বিদারক কথাটি মনে পড়ে, যেখানে সে বলছে আমাদের স্বভাব বা কাজগুলো আসলে হাজার হাজার অতীত মানুষেরই প্রতিচ্ছবি। এই উপলব্ধিটা সত্যিই আমাদের গভীরভাবে ভাবায়। এটি প্রমাণ করে কিভাবে বিবর্তনীয় ইতিহাসের বিশাল ভার আমাদের জীবনে একটি ধ্বংসাত্মক শক্তি হিসেবে কাজ করতে পারে। আমরা হয়তো ভাবি জীবনের নিয়ন্ত্রণ আমাদের নিজেদের হাতে, কিন্তু বিবর্তনের চশমায় দেখলে সেই ব্যক্তিগত নিয়ন্ত্রণের ধারণাটি নিছক একটি বিভ্রম ছাড়া আর কিছুই নয়। সবশেষে পঞ্চম অংশে আমরা খুঁজব এক উদাসীন বিশ্বে নৈতিকতার অবস্থান এবং আশাবাদের আলো। এত গভীর নিয়তিবাদ আর বিষণ্ণতার কথা শোনার পর হার্ডিকে পুরোপুরি একজন নিরাশাবাদী মানুষ মনে হওয়াই স্বাভাবিক, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমক। তাকে কেবল নিরাশাবাদী বললে মস্ত বড় ভুল হবে, বরং তিনি বিবর্তনীয় মেলিওরিজম বা বিবর্তনীয় উন্নয়নের দর্শনের মাধ্যমে এক গভীর আশাবাদের বীজ বপন করেছিলেন। এই দর্শন আমাদের শেখায় যে আমরা যেহেতু সবাই একই সাধারণ পূর্বপুরুষের মাধ্যমে সংযুক্ত এবং টিকে থাকার এই যন্ত্রণাদায়ক সংগ্রামটি যেহেতু আমাদের সবার, তাই প্রতিটি প্রাণীর প্রতি গভীর সহানুভূতিশীল হওয়া উচিত মানবজাতির সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব। আমাদের আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা বিষয় সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। যদি মানবজাতি সত্যি প্রকৃতির এই বিশাল উদাসীন বুননের একটি সুতোমাত্র হয় এবং আমরা যদি অন্যান্য সমস্ত জীবের সাথেই এই জটিল জালে আবদ্ধ থাকি, তবে সেই অভিন্ন বংশানুক্রমী কি আমাদের পারস্পরিক সমবেদনার চূড়ান্ত ভিত্তি হওয়া উচিত নয়? একবার ভাবলে অবাক হতে হয়, এই যৌথ দুর্বলতার উপলব্ধি আজ প্রাকৃতিক বিশ্বের প্রতি আমাদের নৈতিক দায়িত্বকে কিভাবে